আসসালামু আলাইকুম, বাংলাদেশের সংবাদে স্বাগত। আজ সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাবিনা রহমান এবং আমি কামরুল হাসান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মহাসমাবেশ নিয়ে রাজধানী অবরুদ্ধ, রাস্তায় নেই যানবাহন, যাত্রী ভোগান্তি চরমে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কোনো বিধিনিষেধ আরোপ করেনি সরকার। শর্ত সাপেক্ষে নয়াপল্টনে বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি। গণতান্ত্রিক সমাবেশকে কেন্দ্র করে সরকার ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের জানমাল রক্ষায় আগামীকাল যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে সরকার, বললেন সৈয়দ আশরাফ। ধ্বংসাত্মক চিন্তাভাবনা বাদ দিয়ে কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ বিরোধী দলকে। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক সমঝোতায় সরকারকেই আগে এগিয়ে আসা উচিত, অভিমত সিপিডির। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পারফেক্ট ফিট, সুস্থ শিশু, সুন্দর হাসি। এবারে বিস্তারিত। প্রধান বিরোধী দলের ঢাকা চলো কর্মসূচিকে ঘিরে রোববার সকাল থেকে রাজধানী ঢাকা পরিণত হয় এক অবরুদ্ধ নগরীতে। দেশের বিভিন্ন জেলার সঙ্গে বাস যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন থাকে, তবে বাস সার্ভিস বন্ধ করার দায় প্রশাসন, মালিক সমিতি কেউই নিচ্ছে না। রাজধানীর সাথে লঞ্চ যোগাযোগও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। প্রশাসন বা মালিক সমিতি কারো পক্ষ থেকেই কোনো ঘোষণা নেই, অথচ রোববার ভোর রাত থেকেই দূরপাল্লার কোনো বাস রাজধানী ছেড়ে যায়নি। রাজধানীর সাথে সারা দেশের হঠাৎ বাস যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন যাত্রীরা। আজকে শুনলাম যে সারাদিনে আজকে নাকি গাড়ি ছাড়বে না, আর আমরা আসছি সেই সকালবেলা এসে বসে আছি, আমাদের তো জরুরি যেতে হবে ওখানে। খারাপ বসে আছি, বাঞ্চের বাসায় ছিলাম, সেখান থেকে বাইরে চলে আসছি। আর সে বাসার তো আর ঢোকা যাবে না, থাকবো কোথায়, খাবো কোথায়, কি করবো কোথায়। প্রধান বিরোধী দলের ঢাকা চলো কর্মসূচিকে কেন্দ্র করে বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হলেও দায় স্বীকার করছে না কেউই। বাস সার্ভিস বন্ধ থাকার কারণ হিসেবে কাউন্টার থেকে নানা কারণ বলা হলেও বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বাস বন্ধ রাখার সিদ্ধান্ত সমিতির নয়। অন্যান্য পরিবহন সবারটা বন্ধ আছে, তাই আমরাও বন্ধ রাখছি, আর কোনো কিছু বলতে পারবো না। রোববার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল আইন শৃঙ্খলা বাহিনীর দখলে, তবে সকাল থেকেই যাত্রীরা টার্মিনালে ভিড় করলেও প্রায় সবগুলো কাউন্টার ছিল তালা বন্ধ। সকালে পৌঁছানো কোনো লঞ্চকে ঘাটে ভিড়তেও দেয়নি পুলিশ। আমি কালকে রাত্রে আসছি আপনার 12টার দিকে লঞ্চে ধরার জন্য, কিন্তু দেখা গেছে যে আপনার পুলিশ ওইখানে গেটে দাঁড়িয়ে আছে, ওরা তাড়িয়ে দিছে। নির্দিষ্ট করে বলে দেয় নাই যে আজকে বন্ধ কি না। কেউ বলছে যে লঞ্চ ছাড়বে, কেউ বলছে ছাড়বে না, মেইন গেটও বন্ধ। তবে রাজধানী থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দফায় দফায় পুলিশের তল্লাশির কারণে রাজধানীর রাস্তাঘাটগুলো হয়ে পড়েছে গণপরিবহন শূন্য। রাজধানীতে ঢুকতে বা বেরোতে দূর দূরান্তের যাত্রীদের পড়তে হচ্ছে অসহনীয় দুর্ভোগে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিনের মতো আজও অব্যাহত আছে পুলিশের ধরপাকড়। সৈয়দ আব্দুল মহিদের রিপোর্ট। ঢাকায় ঢোকার পথে শনিবারের হয়রানির পর রোববার বাসের দেখা মেলেনি রাজধানীতে। যাত্রীদের এমন অবস্থার মধ্যেও দক্ষিণ কেরানীগঞ্জে পড়ে আছে সারি সারি বাস। দক্ষিণ কেরানীগঞ্জের পর বাবুবাজার ব্রিজের ওপর পুলিশের এক দফা তল্লাশি, এরপর গুলিস্তানের আগেই আরেক দফা। আকস্মিক তল্লাশিকে হয়রানি না বলে পুলিশ বলছে এটি তাদের নিয়মিত অভিযান। হঠাৎ করে আমাদের সবসময় চলে অভিযান, সবসময় চলে, মাঝে মধ্যে মন্থ থাকে, সবসময় করি আমরা। গুলিস্তানের বাস টার্মিনালে নেই বাসের সারি, সেই জায়গা এখন রিকশা, অটোরিকশার দখলে। তাই কর্মব্যস্ত নগরবাসীকে গন্তব্যে যেতে নিতে হয়েছে বাড়তি ঝুঁকি। আমাদের পরীক্ষা, আমি স্টুডেন্ট, এই সরকারের জন্য আমার কি সমস্যা হইতেছে, কি প্রবলেমে পড়তেছি। সকাল দাঁড়ায় দিচ্ছি, গাড়ি তো নাই, গাড়িতে থাকবো, গাড়ি লাইন থাকতো তাহলে একটা কথা। অনেকের আবার তাও মেলেনি। এতদিন শুনে আইছি যে বিরোধী দল হরতাল অবরোধ দেয়, এখন দিই যে সরকার দলই হরতাল অবরোধ দিয়া জনগণে কষ্ট দিতে আছে। এই সমস্যাটা কালকের থেকে আমাদের অনেক মা বোনেরা অনেক কষ্ট করছে, কালকেও যাইতে পারে নাই। সব হোটেল, বোর্ডিং সবকিছু বন্ধ। নগরবাসীর দুর্ভোগের মধ্যে নগরে আসা বাইরের মানুষগুলোর ঠাঁই নেই এই শহরে। বিএনপির মহাসমাবেশ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে তাদের। বন্ধ রাখা হয়েছে আর কি, তো ওনার তো দেখবো যে জিজ্ঞাসা করবে কি জন্য বন্ধ, মালিক পক্ষ কি জন্য বন্ধ রাখছে, সেটা তারা আমরা বলতে পারছি। সেই সাথে পুলিশের গ্রেপ্তার আর হয়রানি তো আছেই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
দেশে বিভিন্ন জেলায় ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। 12 মার্চ মহাসমাবেশকে ঘিরে নাশকতা এবং গাড়ি ভাঙচুরের আশঙ্কায় বাস মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রয়েছে নাসরিন গীতির ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এই 6টি বিভাগের প্রায় সব জেলা থেকেই ঢাকার সাথে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। শনিবার রাতে হঠাৎ করেই দেশের সব স্থানের বাস কাউন্টার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। অনেক স্থানে যাত্রীদের কেনা টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারা পরিবহন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে যাত্রী হয়রানি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা যাওয়ার জন্য সকাল থেকে বসে আছি, গাড়ি পাচ্ছি না, টিকিটও পাচ্ছি না। এখানে এসে কোনো গাড়ি পাচ্ছি না, ঢাকা যাওয়ার গাড়ি সব বন্ধ। এখন না যেতে পারতেছি বাড়ির দিকে, না যেতে পারতেছি ঢাকার দিকে। বিএনপির চলো চলো ঢাকা চলো কর্মসূচিকে সামনে রেখে ঊর্ধ্বতন প্রশাসনের অঘোষিত নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাস মিনি বাস মালিক সমিতি ও বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। শ্রমিক এবং মালিকদের মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব চলে এসেছে। কোনো কিছু হলে গাড়ি পুরাও, গাড়ি ভাঙচুর, এটা একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এটা একটা গাড়ি পুরলে 90 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা খরচ হয়, যেটা সম্পূর্ণ মালিককে বেয়ার করতে হয়। যানমালের অভাবে, নিরাপত্তার অভাবে গাড়ি আমরা বর্তমান সীমিত চলতেছে। এদিকে দেশের লঞ্চ টার্মিনালগুলোতে এসে বিপত্তিতে পড়েন যাত্রীরা। বরিশাল থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে 2টি লঞ্চ ছাড়লেও পরে যান্ত্রিক ত্রুটির কথা বলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে গতকাল রাত 11টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এই রুটে চলাচলকারী 9টি ফেরির মধ্যে 5টি ফেরি চলাচল করলেও বাকি ফেরিগুলো বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে এই রুটে 30টি ইঞ্জিন চালিত ট্রলার বন্ধ করে দিয়েছে পুলিশ ফাঁড়ি ইনচার্জ। মাওয়া কাউরাকান্দি নৌ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শরীয়তপুর ঢাকা নৌ রুটের মাঝিরঘাট থেকে মাওয়াগামী সকল ধরনের নৌযান চলাচল সকাল থেকে বন্ধ। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে ঢাকা সহ সারা দেশে বাস ও লঞ্চ চলাচলের উপর সরকার কোনো বিধিনিষেধ আরোপ করেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। মহাসমাবেশের নামে কোনো নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করার কথাও তিনি বলেছেন। আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। সোমবার বিএনপি সহ সমমনা দলগুলোর মহাসমাবেশ নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানতে চাইলে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতা ঠেকাতে যা যা করার দরকার তাই করা হবে। যাতে কোনো রকমের নাশকতা বা গন্ডগোল করা না হয় সে ব্যাপারে বিএনপি দেখা যাচ্ছে আজকে জামাতকে সতর্ক করেছেন। কাজে এটাতে বোঝা যায় যে আজকে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, কোন রকমের যাতে নাশকতামূলক কার্যকলাপ না করতে পারে সে দায়িত্ব সরকারের উপর বর্তায়। কাজেই আমাদেরকে তো সেভাবে প্রস্তুতি নিতেই হবে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাস লঞ্চ চলাচল বন্ধ করা প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, এটা পুলিশ বা প্রশাসনের কেউ করেনি। কথাটা সঠিক নয় যে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে যে আপনারা বাস চালাবেন না বা খোলাবেন না, এটা পুলিশ কোনোদিন বলতে পারে না। কিন্তু কোনো গাড়ি বন্ধ করা বা হোটেল বন্ধ করার দায়িত্ব পুলিশের না। এদিকে রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে জঙ্গি সংগঠনগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। আগামীকাল তারা কি করতে চায় সে ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট আছে। জামাত এবং জামাতের এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো, হটকতুল জিহাদ বা হিজবুত তাহির, এই সমস্ত সংগঠনগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন কালকে। গণগ্রেফতার প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, এটি পুলিশের রুটিন ওয়ার্ক। তবে এখন পর্যন্ত সারা দেশে কতজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর সঠিক হিসাব তার কাছে নেই। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সংকটময় মুহূর্তে দেশের মানুষকে সাহায্য এবং শান্তি রক্ষায় দেশের বাইরে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্টে 5ম ইঞ্জিনিয়ারিং কোরের পুনর্মিলনী এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী কথা বলেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভিশন 2021 এর আলোকে আর্মড ফোর্সেস গোল 2030 চূড়ান্ত করা হবে। সকাল 10টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী, সংসদ সদস্য, রাজশাহীর মেয়র, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, 3 বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।
11টি শর্ত দিয়ে বিএনপি কার্যালয়ের সামনে বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিকেল 5টার দিকে ডিএমপি কার্যালয় থেকে এই অনুমতি দেওয়া হয়। ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, সমাবেশকে ঘিরে থাকছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সারাদিন বিএনপি কার্যালয়ের সামনে বিরোধী দলের মহাসমাবেশকে ঘিরে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। বিএনপির নেতৃবৃন্দ বেলা 12টায় ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে এসে সমাবেশের অনুমতি চান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিকেল 5টায় আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয় অনুমতি। 11টি শর্তের মধ্যে প্রধান শর্তগুলো হচ্ছে, রাজধানীর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সমাবেশ করতে হবে। সভার নির্ধারিত এলাকার বাইরে মাইক ব্যবহার করা যাবে না। নির্ধারিত এলাকার বাইরে প্রজেকশন স্থাপন করা যাবে না। মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না। সভা শুরুর 2 ঘন্টা আগে লোকজন সমবেত হতে পারবে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। মহাসমাবেশ শুরু করতে হবে ঠিক দুপুর 2টায়। এর আগে নিরাপত্তার নামে ঢাকার প্রবেশ পথে তল্লাশি চৌকি ও যানবাহনের অভাবে মানুষের দুর্ভোগের কথা অস্বীকার করেন ডিএমপির মুখপাত্র। যে ধরনের নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেটা প্লেন ক্লোথস পুলিশ বা আপনার ইউনিফর্ম সেটার এবং অন্যান্য যে সমস্ত আমাদের নিরাপত্তা সরঞ্জামাদি আছে সবগুলোই প্রয়োগ করা হবে। ঢাকাবাসীর নিরাপত্তার সাথে আমাদের চেকপোস্ট কিন্তু ঢাকায় একটা দৈনন্দিন কার্যক্রম। এদিকে পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়ার পরপরই মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। যান চলাচল বন্ধ করে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্নের মাধ্যমে সরকার জনগণকে জিম্মি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক সমাবেশকে কেন্দ্র করে সরকার গোটা দেশে অস্বাভাবিক ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বাইরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। সরকারকে ধমকে দেওয়ার জন্য আমরা কক্সবাজার থেকে 5,000 লোক বাসে করে আগে থেকে পরিকল্পনা করে আসছে। 5-10 জন এভাবে ভাঙ্গা ট্রেনে বাসে যেভাবে পারি ভাবে চলে আসছে। আর নৌকা করে আমরা ওপার থেকে এপারে আমরা ঢাকা আসি 400 টাকা ভাড়া দিয়ে। আমরা সকল নেতাকর্মী রাতেই আমরা ঢাকায় এসেছি। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনে বিএনপির সাংবিধানিক অধিকারে বাধা দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের উপর এমন নজিরবিহীন নির্যাতন আগে কখনো দেখা যায়নি। এই সমাবেশকে লক্ষ্য করে সরকার গোটা দেশে ভয়াবহ অস্বাভাবিক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ঢাকার সঙ্গে এই যোগাযোগ রেলপথ, সড়কপথ, নৌপথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার জনগণকে জিম্মি করে ফেলেছে। সরকার জনগণের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। প্রায় 5,000 নেতাকর্মী সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সমগ্র দেশ থেকে আমাদের বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করে নেতা কর্মী এবং সমর্থক বৃন্দ ইতিমধ্যেই ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল এই মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, গণতান্ত্রিক হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, মহাসমাবেশ বানচাল করতে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অলিখিত কারফিউ জারি করেছে সরকার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জনগণের জানমাল রক্ষায় আগামীকাল যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে সরকার, একথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে ধ্বংসাত্মক চিন্তাভাবনা বাদ দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। সানজিদ আহমেদ, আসাদুজ্জামান রানা এবং ফয়েজ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মামুন রশিদ। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠনে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মোট 13টি পয়েন্টে 14 দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিল নিয়ে দুপুর থেকেই মানববন্ধনে অংশ নেন 14 দলের নেতাকর্মীরা। অংশ নেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। বঙ্গবন্ধু অভিনেতা ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ 14 দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। এই সময় সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানান। জানমাল রক্ষা করার জন্য সরকার আগামীকাল যে কোনো ধরনের
পদক্ষেপ গ্রহণ করবে। সেই সঙ্গে সঙ্গে যাতে শান্তিপূর্ণভাবে বিরোধী দলের কর্মসূচিও বাস্তবায়িত হয় সেটাও নিশ্চিত করবে। তিনি আরো বলেন, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে জঙ্গি সংগঠনগুলোর কর্মীরা ঢাকায় ভিড় করেছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। জামাত ইসলামের আরো জঙ্গি দলগুলোর ক্যাডারদেরকেও ঢাকায় সমবেত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধ্বংসাত্মক কাজ করছেন এগুলি আমরা জানতে পেরেছি, কিন্তু সরকার থেকে না করা হয় নাই। ওনাদের গাড়িও ওনারা বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়ে দেখাতে চাচ্ছেন যে কি অত্যাচারে ওনারা আছেন। যুদ্ধাপরাধীদের বিচার বানচালে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে হুঁশিয়ার করে দেন 14 দলের নেতারা। জনগণের অংশগ্রহণ কিভাবে আজকে রাস্তায় প্রতিফলিত হচ্ছে তার মধ্যে দিয়ে ইতিমধ্যেই বিএনপি যে মহাসমাবেশের পরিকল্পনা সেটা ভেস্তে গেছে। যদি তারা অরাজকতা সৃষ্টি করতে চায়, যদি তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, বাংলার মানুষ তার জবাব দেবে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি পুরো জাতির, আর আজকের এই মানববন্ধন থেকে এই বিচারের গতিকে আরো ত্বরান্বিত করতে এবং এর বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন 14 দলের নেতারা। মামুন রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মহাসমাবেশের সীমানা বাড়াতে পুলিশ কমিশনারকে নতুন করে চিঠি দিয়েছে বিএনপি। সন্ধ্যা 6:30টার দিকে ডিএমপির পক্ষ থেকে পাঠানো চিঠিতে শর্ত দেওয়া হয় সমাবেশ রাজধানীর ফকিরাপুর থেকে নাইটিঙ্গেল মোড়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। পরে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের এক চিঠিতে ফকিরাপুর মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর এবং নাইটিঙ্গেল মোড় থেকে কাকরাইল মসজিদ, শান্তিনগর ও পল্টন পর্যন্ত মহাসমাবেশের সীমানা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। লিখিত অনুমতি পাওয়ার পর থেকে বিএনপি অফিসের সামনে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে উল্লাস প্রকাশ করেন। ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের কেউ কেউ রাজপথে কেরোসিনের স্টোভ জ্বালিয়ে রান্না শুরু করে দেন। জানিয়েছেন আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে রাত কাটাবেন রাজপথে। এর আগে সন্ধ্যায় মঞ্চ তৈরি কাজের উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতের মধ্যে মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক সমঝোতায় সরকারেরই আগে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সিপিডি। চলমান অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বহীনতাকেই দায়ী করেছে তারা। ইমরুল কায়েসের রিপোর্ট। বিএনপির 12 মার্চ সহ সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকারি এবং বিরোধী দল। এ নিয়ে একটি অস্থিতিশীল অবস্থার আশঙ্কা অর্থনীতিবিদ সহ সব মহলের। এই অবস্থায় সংকটময় অর্থনীতি আরো সংকটে পড়বে বলে আশঙ্কা তাদের। তবে পরিস্থিতি ভালো করতে সরকারকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক উন্নয়নকে সচল রাখা যায় না। সেহেতু সরকারের পক্ষ থেকেই একটা সমঝোতার পরিবেশ এবং এক ধরনের অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি রাখাটাই বাঞ্ছনীয়। পদ্মা সেতু, শেয়ার বাজার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমন্বয়হীনতার সমালোচনা করেন দেবপ্রিয়। যেটা অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, কিন্তু অন্য কোনো মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছে, সেটা তাহলে অর্থনৈতিক নীতি প্রণয়নের ক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পদ্মা ব্রিজ এটার একটা চরম উদাহরণ। দেবপ্রিয় অভিযোগ করেন সরকার পরিকল্পনার অভাব ও ভুল মুদ্রানীতির কারণে অর্থনীতির সার্বিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনীতির বর্তমান সংকটের জন্য তিনি আয়ের তুলনায় অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয় বাড়ানোকেও দায়ী করেন। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের ব্যয় খাত সহ অন্যান্য ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হয় সিপিডির সংবাদ সম্মেলনে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আজ 11 মার্চ 1971 স্বাধীনতা আন্দোলনের আরো একটি উত্তাল দিন। এদিন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের নির্দেশ দিয়েছিলেন সারা দেশের সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে আরো বেশি সক্রিয় করতে। সারা দেশের মুক্তি পাগল মানুষ তৈরি হতে থাকেন চূড়ান্ত সংগ্রামের জন্য। 71 11 মার্চে সেই উত্তাল দিনের খবর জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী।
7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকেই স্বাধীনতাকামী মানুষের সংগ্রাম বিস্ফোরিত হয় দাবানলের মতো। সাধারণ মানুষকে এই আন্দোলনে আরো সক্রিয় করতে তখনকার ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তখন এমন একটা স্বতঃস্ফূর্ততা এসে গিয়েছিল, আমি তো ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমার আর যে ছেলেটি ওইখানে বসে বক্তৃতা শুনছে বা স্লোগান দিচ্ছে, কর্মী বা সাধারণ শ্রোতা, সাধারণ একজন রিক্সাওয়ালা, একজন সচিব বাটিতে বসে সভা শুনছে, একাকার হয়ে গেছে গোটা জাতিটা। এই দেশের গোটা প্রশাসন বঙ্গবন্ধুর হাতে এসে গেছিল, কিন্তু কিছু কিছু কথা উনি বলতে পারতেন না। সেই কথাগুলো আমরা ওনার আদর্শের প্রতিনিধি হিসাবে, উত্তরাধিকার হিসাবে বলতে হবে। স্বাধিকার আন্দোলনকে গতিশীল করতে এগিয়ে আসেন শিক্ষকরাও। ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একদিনের বেতন আওয়ামী লীগের ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে চলে ছাত্র সংগ্রামের নানা প্রস্তুতি। আজকের জরুল এখন আগের ইকবাল হল, আমরা সেই ইকবাল হল, ওইটাই আমাদের মোটামুটি ছাত্রলীগের আমাদের সেন্টার, আমাদের সব জায়গাটায় আমাদের ট্রেনিং নেওয়া, আমাদের জনমত সৃষ্টি করা। ছাত্রনেতা আমরা যারা ছিলাম, আমরা বসে এলাকার নেতাদের সাথে কথা বলে এগুলা করতে চেষ্টা করছিলাম। 11ই মার্চ রাজধানী ছাপিয়ে মুক্তি সংগ্রামের সেই উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে। 11ই মার্চেই আমাদের, আমি বললাম যে টার্নিং পয়েন্ট, আমি আবারও বলছি টার্নিং পয়েন্ট। আমরাও গ্রামে গঞ্জে, আমার এলাকায় বিশেষ করে নগরবাড়ি ঘাট থেকে কাশীনাথপুর এবং আমার সুজানগরের সৈয়দপুর গ্রামে এমন ভাবে আন্দোলন সৃষ্টি করছিলাম যে আন্দোলনে এলাকার মানুষ স্তম্ভিত হয়ে গেছিল এবং আমাদেরকে নিষ্ক্রিয় করেছিল। এদিন বরিশাল কারাগার ভেঙে 24 কয়েদি বের হয়ে যান, আর কুমিল্লা কারাগার থেকে বের হওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন 5 কয়েদি। মার্চের প্রতিদিনই বাড়তে থাকে মুক্তি সংগ্রামের প্রতি জনসমর্থন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এবারে বিজ্ঞান গ্রুপ বিশেষ সংবাদ। বিদ্যুতের উৎপাদন বাড়লেও কমেনি লোডশেডিং। গরম আর সেচ মৌসুমের শুরুতেই দিন রাতে 4-5 ঘন্টারও বেশি লোডশেডিং এ অসহনীয় হয়ে উঠছে নগর জীবন। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বিদ্যুৎ থাকা না থাকার ক্ষেত্রে গ্রাম আর শহরের অবস্থা প্রায় একই রকম। প্রতিদিন 4 থেকে 5 বারেরও বেশি লোডশেডিং এ চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। গরমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাড়তি দুর্ভোগ এই লোডশেডিং। রাজধানীর কোনো কোনো এলাকায় 6 থেকে 7 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ পাওয়া গেছে। গরমকাল আসতে না আসতেই দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টা না আধা ঘন্টা পর পরেই কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট না থাকলে গরমের সময়, এখন গরমের সময় ফ্যান না থাকলে খুব কষ্ট হয়। চরম পর্যায়ে গেছে যে কখন কারেন্ট থাকে আমরা নিজেরও জানি না, ম্যাক্সিমাম থাকে না। টাইমলি বিদ্যুৎ না থাকাতে আমরা পানি পাচ্ছি না ঠিক মতো। এত বেশি কারেন্ট হচ্ছে যে আমরা পড়াশোনা করতে পারি না। 2-3 ঘন্টা কারেন্ট থাকে না, আমি বললাম আমার ওই পরের দিনের প্রজেক্টের জন্য একটা হ্যাম্পার হয় যায়। পড়ালেখার সমস্যা আর টিভি দেখার সমস্যা আর অন্ধকারের সমস্যা। চট্টগ্রামে তো লোডশেডিং এর জন্য আমরা অনেক কষ্ট করি। ঢাকায় এসছি আমরা বেড়াতে, তারপরে এখানেও দেখি প্রচন্ড মাত্রায় লোডশেডিং হচ্ছে। দিনে অনির্ধারিত লোডশেডিং এর পর সন্ধ্যা 6টা থেকে শুরু হয় সর্বোচ্চ চাহিদা বা পিক আওয়ারের লোডশেডিং। এই সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং এর কবলে পড়ছে গ্রামাঞ্চল। আর রাত 11টা থেকে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু হলে গভীর রাতে লোডশেডিং এর কবলে পড়েন নগরবাসী। যে সেচের জন্য নগরবাসীর এই দুর্ভোগ, সেই সেচেও ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। লোডশেডিং চলছে, লোডশেডিংটা আর একটু কমলে ভালো হয়, আর একটু বেশি পেতাম। দাম বেশি, তেলের দাম বেশি, পানি সময় থাকে না। বিদ্যুৎ বিভাগের হিসাবে বর্তমানে সন্ধ্যার পর বা পিক আওয়ারে দেশে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ প্রায় 1250 মেগাওয়াট। তাদের মতে বেশ কয়েকটি ভাড়াভিত্তিক কেন্দ্র নির্ধারিত সময়ে উৎপাদনে না আসা এবং গ্যাস সংকটের কারণে প্রত্যাশিত উৎপাদন না বাড়ায় বসন্তেই তীব্র হয়েছে লোডশেডিং। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনে প্রস্তুত হতে নতুন নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলে কমিশনারদের রাষ্ট্রপতি এই পরামর্শ দিয়েছেন। আগামী নির্বাচনের আগে দেশের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিরও উত্তরণ ঘটবে বলে আশা করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার।
নিয়োগের পর এই প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সাথে বঙ্গভবনে দেখা করলেন প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি বঙ্গভবনে তাদের শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় সেভাবে প্রস্তুত হবার পরামর্শ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও সব ধরনের প্রস্তুতি চলছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনারগণ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে সংসদে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে সঞ্চয়পত্র, শেয়ার বাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিএনপির মহাসমাবেশ দেশের স্বার্থ বিরোধী এবং নৈরাজ্য ও সংঘাত সৃষ্টির প্রচেষ্টা বলে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্পিকার। আরও জানাচ্ছেন মিজানুর রহমান সুপুজ। রোববার জাতীয় সংসদে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক বাজেট বাস্তবায়ন রিপোর্ট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, জ্বালানির দেশীয় মূল্য আমদানি মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সমন্বয় অব্যাহত থাকবে। বিএনপি জামাতের দেশবিরোধী কর্মকাণ্ড ও বিশ্বব্যাংকের বিরুদ্ধেও সরব ছিলেন কৃষিমন্ত্রী। পাশাপাশি শেয়ার বাজার ও সঞ্চয়পত্র নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মতিয়া চৌধুরী। আমি বলবো যে সঞ্চয়পত্রের আয় সম্পূর্ণ করমুক্ত তিনি করুন এবং গত সময়গুলোতে সঞ্চয়পত্র নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেটা মোটেই বাস্তবতা নির্ভর, সুদূর প্রসারী চিন্তার থেকে করা হয় নাই। মাননীয় স্পিকার উনি ওনার বক্তৃতা দিয়ে চলে গেছেন, নাহলে ওনার পাশে রেখেই এই কথাটা আমি বলতাম। এদিকে বিএনপির সমাবেশে আসতে বাধা দেয় সরকারের সমালোচনা করায় একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল হক আজিমের মাইক বন্ধ করে দেওয়া হয়। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 1 মাস পেরিয়ে গেল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানিয়েছে তাদের সহকর্মীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাগর রুনির সহকর্মীদের আয়োজনে মানববন্ধনে সাগর রুনির শিশুপুত্র মেঘ উপস্থিত ছিল। মানববন্ধন চলার সময় বক্তব্যে এটিএন বাংলার বার্তা প্রধান জয় মামুন আসামিদের ধরতে না পারায় সরকারের সমালোচনা করেছেন। এটিকে সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী ও সরকার আন্তরিক হলে পুলিশ তদন্তে ব্যর্থ। 18 মার্চের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দেন সাংবাদিকরা। ময়মনসিংহের গৌরীপুর বড়ইতলায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 7 জন। পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ময়মনসিংহের বড়ইতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এবং স্থানীয়রা ট্রাকের নিচ থেকে 6 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় আরও 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে সকালে ভালুকা উপজেলার হাজির বাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 50 জন। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। গত 39 মাসের মধ্যে আজ সবচেয়ে কম লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকও কমেছে 2 পুঁজিবাজারে। রোববার প্রায় দিনভর সূচকের গতি ছিল নিচের দিকে। দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক 27 পয়েন্ট কমে মোট সূচক দাঁড়িয়েছে 4317 পয়েন্টে। লেনদেন হয় মাত্র 127 কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 94 পয়েন্ট। এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচন আজ সম্পন্ন হয়েছে। 4 পরিচালক নির্বাচিত হয়েছেন রয়্যাল গ্রিন সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল হক, র্যাপিড সিকিউরিটিজের এমডি মোহাম্মদ হানিফ ভুঁইয়া, জাহান সিকিউরিটিজের এমডি মোহাম্মদ শাহজাহান এবং বিএলআই সিকিউরিটিজের এমডি মিনহাজ মান্নান ইমন। নবনির্বাচিত 4 পরিচালক ও আগের 8 পরিচালক মিলে আগামী 15 মার্চ ডিএসইর বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি ও 2 সহসভাপতি নির্বাচিত করবেন। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ দিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফের পক্ষ থেকে একটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বেড হস্তান্তর করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামাদ সেমিনার রুমে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
30 বছরের সাংবাদিকতার বাছাই করা আর্টিকেলগুলো একত্রিত করে বই প্রকাশ করলেন সাংবাদিক নুরুল হুদা। জাতীয় প্রেস ক্লাবে গ্লিমসেস 3 ডিকেডস নামক এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ। পেপসুডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন প্রোগ্রামের 5ম রাউন্ডের বিজয়ীদের পেপসুডেন্টের পক্ষ থেকে ল্যাপটপ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানী রোডের স্বপ্ন সুপার শপে ইউনিলিভারের ওরাল কেয়ার ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদে এবার শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার রক্তপাত বন্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে কোন ধরনের প্রতিশ্রুতি আদায় ব্যর্থ হয়েছেন জাতিসংঘ আরব লীগের বিশেষ দূত কফি আনান। প্রেসিডেন্ট আসাদের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর কফি আনান জানিয়েছেন, হত্যাযজ্ঞ বন্ধে একটি প্রস্তাব দেওয়া হলেও সে ব্যাপারে কোন চুক্তিতে পৌঁছতে পারেনি তারা, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে শনিবার আনানের সাথে প্রথম দফা বৈঠকে প্রেসিডেন্ট আসাদ সাফ জানিয়ে দিয়েছিলেন, সরকার বিরোধীদের তৎপরতা বন্ধ না হলে কোন রাজনৈতিক আলোচনা সফল হবে না। কফি আনান রাজনৈতিক আলোচনার মাধ্যমে দেশটিতে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি আন্তর্জাতিক সংগঠনগুলোর মানবিক এবং ত্রাণ সরবরাহের অনুমতি আদায়েরও চেষ্টা করছেন তিনি। সিরিয়া সফর শেষে আজই কফি আনানের কাতার যাওয়ার কথা রয়েছে। এবার আন্তর্জাতিক অঙ্গনের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, জানাচ্ছেন ফারিয়া জ্যোতি। আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এক মার্কিন সেনার প্রকাশ্য গুলিতে কমপক্ষে 17 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 5 জন। রোববার সকালে প্রদেশের পাঞ্জাই জেলার একটি সামরিক ঘাঁটি ছেড়ে যাওয়ার সময় আচমকাই এই গুলি চালায় ওই মার্কিন সেনা। পরে তাকে আটক করা হয়। পাকিস্তানের পেশোয়ারে একটি জানাজা অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 15 জন, আহত 37 জনেরও বেশি। পুলিশ জানিয়েছে, স্থানীয় রাজনীতিবিদ ও আওয়ামী ন্যাশনাল পার্টির সদস্য খুশদিল খানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে সুনামি আর ভূমিকম্পের বিভীষিকাময় দিনটিকে স্মরণ করল জাপানবাসী। গত বছরে এই দিনে ভূমিকম্প আর সুনামিতে মারা যায় 20,000-এরও বেশি মানুষ। কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বাস স্টেশনে গ্রেনেড হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে, আহত অর্ধ শতাধিক। কর্তৃপক্ষ জানিয়েছে, বাস স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি থেকে 3টি গ্রেনেড ছোড়ে সন্ত্রাসীরা। চিলিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত 55 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। একেই বলে তীরে এসে তরি ডোবা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও 21 রানে পরাজিত বাংলাদেশ। পাকিস্তানের ছুড়ে দেওয়া 262 রানে চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে সাকিব, তামিম ও নাসির হোসেনের ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল স্বাগতিক দেশ, কিন্তু শেষ রক্ষা হল না। 17 রানে 5 উইকেট হারিয়ে পাকিস্তানের কাছে টানা 23 ম্যাচে পরাজয় মেনে নিল বাংলাদেশ। রিপোর্ট সাইফুর রহমান চৌধুরীর। এশিয়া কাপে মহাদেশের অন্য 3 টেস্ট প্লেয়িং দেশগুলোর বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। তাই ব্যর্থতার ইতিহাস থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক লড়াই উপহার দিলেও অল্পের জন্য জয় অধরাই রয়ে গেছে টাইগারদের। টস জিতে ব্যাটিং উইকেটে ফিল্ডিং বেছে নিয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্তই নেয় স্বাগতিক দল। মুশফিকদের সেই সিদ্ধান্তকে আরো কঠিন করে তোলে পাকিস্তানের 2 ওপেনার হাফিজ ও নাসির জামশেদের দায়িত্বশীল ব্যাটিং। উদ্বোধনী জুটিতে 135 রান। মনে হচ্ছিল বাংলাদেশকে বড় টার্গেটই ছুড়ে দিতে চলেছে পাকিস্তান। তবে ব্যক্তিগত 54 রানে নাসির জামশেদ রান আউটের ফাঁদে পড়লে এবং 89 রানে হাফিজের বিদায় ম্যাচে ঘুরে দাঁড়ায় মুশফিক বাহিনী। এরপর শাহাদাত ও সাকিবের দুরন্ত বোলিংয়ে 38 রানে 6 উইকেট তুলে নিয়ে বড় সাফল্যের সম্ভাবনাও জাগায় টাইগাররা। 2 বছর পর ওয়ানডে দলে ফিরে শাহাদাত 3 উইকেট এবং বেঞ্জামিন আফ্রিদির দুর্দান্ত এক ক্যাচ সহ সাকিব 2 উইকেট নিয়ে উত্তেজনা বাড়িয়ে তোলেন ম্যাচে। যদিও অষ্টম উইকেটে ওমর গুল ও সরফরাজ 53 রান জুড়ে দিলে চ্যালেঞ্জিং টার্গেটই ছুড়ে দেয় পাকিস্তান। শাহাদাত ও সাকিব ছাড়া মাশরাফি ও রাজ্জাক নিয়েছেন একটি করে উইকেট। নিজের কামব্যাক ম্যাচে শুরুতে টাইট লেন্থে বোলিং করলেও 10 ওভারে 55 রানে 1 উইকেট, শেষটা ভালো হয়নি নড়াইল এক্সপ্রেসের। ব্যাটিং উইকেটে 263 রানের টার্গেট খুব কঠিন নয়, তবে চ্যালেঞ্জিং, তাই একটু সাবধানেই ইনিংসের সূচনা বাংলাদেশের।
নাজিমউদ্দিন ভালোই ব্যাটিং করছিলেন, কিন্তু বলের লাইনে না গিয়ে একটু বেশি আক্রমণাত্মক হতে গিয়ে 30 রানে শেষ হয় তার ইনিংস। এরপর তামিম ও জহুরুল দায়িত্ব নিয়ে খেলছিলেন, কিন্তু 23 রানে জহুরুলের বিদায়ের পর মুশফিক, তামিম ও রিয়াদ দ্রুত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। অনেক বিতর্কের পথ মারিয়ে দলে এসেছেন তামিম। শুরুতে খুব সাবধানী, তারপর যতই সময় গেছে ধীরে ধীরে হাত খুলেছেন। 64 রানে আউট হওয়ার আগে ওয়ানডেতে 20তম হাফ সেঞ্চুরি করে তাকে ঘিরে সকল বিতর্ককে মাটি চাপাও দিয়েছেন। তার আউটের পর ব্যাটিংয়ের হাল ধরেন সাকিব ও নাসির। ষষ্ঠ উইকেটে এই জুটি কঠিন লড়াই করে 89 রান যোগ করলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু 47 রানে নাসিরের সংগ্রামী ইনিংসটি শেষ হলে 17 রানে শেষ 5 উইকেট হারিয়ে জয় রাস্তা থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। লড়াকু 64 রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরে এসেছেন হতাশ সাকিব। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবল, ডানেডিন টেস্ট এবং ইন্ডিয়ান ওয়েলস টেনিস নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান মজবুত করেই চলেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়াল বেটিসকে 3-2 গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে 13 পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে লিগ লিডাররা। 10 মিনিটে পিছিয়ে পড়ে 25 মিনিটে হিগুয়েনের গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর 52 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়ে 3 মিনিটের মধ্যে গোল হজম করে দ্য হোয়াইটরা। 73 মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন রোনালদো। বৃষ্টিতে ড্রই হল নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট। বৃষ্টির কারণে পঞ্চম দিনে বল গড়ায়নি ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল গ্রাউন্ডে। আগের দিন জয়ের জন্য 401 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 2 উইকেটে 137 করে নিউজিল্যান্ড। ম্যাককালাম হাফ সেঞ্চুরি করে 58, টেলর 48 রানে অপরাজিত থাকেন। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ইন্ডিয়ান ওয়েলস টেনিসের শুভ সূচনা করেছেন বিশ্বের নাম্বার 1 তারকা নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে অবাছাই কাজাকিস্তানের আন্দ্রে গোলুবেভকে সরাসরি 6-3, 6-2 গেমে গুড়িয়ে দেন সার্বিয়ান টেনিস সুপারস্টার। এই রাউন্ডে 3 সেট লড়ে কষ্ট করেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিস ও আমেরিকান তারকা অ্যান্ডি রডিক। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করছি। পানিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। মহাসমাবেশ নিয়ে রাজধানী অবরুদ্ধ, রাস্তায় নেই যানবাহন, যাত্রী ভোগান্তি চরমে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কোনো বিধিনিষেধ আরোপ করেনি সরকার। শর্ত সাপেক্ষে নয়াপল্টনে বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি। গণতান্ত্রিক সমাবেশকে কেন্দ্র করে সরকার ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের জানমাল রক্ষায় আগামীকাল যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে সরকার, বললেন সৈয়দ আশরাফ। ধ্বংসাত্মক চিন্তাভাবনা বাদ দিয়ে কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ বিরোধী দলকে। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক সমঝোতায় সরকারেরই আগে এগিয়ে আসা উচিত, অভিমত সিপিডি। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদে গিয়ে রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।